জনাব মাহবুব কমল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মাহবুব কমল ভাই, আপনি তো সবই জানেন, আপনি দীর্ঘ অভিজ্ঞতা, আপনি দেখেছেন কি করলে কি হয়। তো এখন যা কিছু ট্রাম্প করছেন অথবা আমরা যা কিছু পাচ্ছি আমেরিকাতে, আমাদের ভবিষ্যৎ আসলে কি দেখছেন আপনি? প্রথম কথা হচ্ছে, আপনি কি একটা জিনিস খেয়াল করছেন কিনা যে আমেরিকার সাথে বাংলাদেশের যে ফরেন পলিসি, মানে আমেরিকার যে ফরেন পলিসি, সেখানে একটু চেঞ্জ দেখা যাচ্ছে। এবং এই চেঞ্জটা আপনি কি খেয়াল করেছেন জানি না, ইলন মাস্কের সাথে ট্রাম্পের যখন বৈরিতা শুরু হলো, এই ঠিক পরপর থেকে আমরা কয়েকটা ঘটনা দেখলাম। এবং এই ঘটনাগুলো এক্স্যাক্টলি তো বলা যাবে না, তবে সিগনিফিক্যান্ট। যেমন ধরেন, আমেরিকার ফরেন সেক্রেটারি কয়েকদিন আগে আপনার মার্কো রুবিও, উনি আমাদের চিফ অ্যাডভাইজারকে ফোন করেছেন। এটা কিন্তু ইলন মাস্কের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পরে। এখন এই দুজনের মধ্যে কি হয়েছে, কি আলাপ হয়েছে, সেটা তো আমরা বলতে পারবো না। তো শফিকুল আলম বলছেন, প্রেস সেক্রেটারি, উনি বলছেন যে না, খুব সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে ইত্যাদি। কিন্তু তার কথার উপর তো ডিপেন্ড করা যায় না। মানে বাজারে একটা কথা চালু হয়ে গেছে যে শফিকুল আলম যা বলবে ঠিক তার উল্টাটা ধরবে, এটা একটা চালু হয়ে গেছে। তো কি আলাপ হয়েছে আমরা ঠিক জানি না। এরপরে দেখেন, আপনার সাউথ এশিয়ার যে থিঙ্ক ট্যাঙ্ক মাইকেল ট্রুগলম্যান, উনি একটা ইন্টারভিউ দিচ্ছেন। সেখানে উনি বলতেছেন যে বাংলাদেশের সাথে আমেরিকার এখন শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক হবে, হ্যাঁ, এটা ব্যবসায়িক সম্পর্ক হবে, কিন্তু মানে বাইডেন প্রশাসন যেভাবে এখানে গণতন্ত্রায়নের যে প্রক্রিয়া, সেখানে যেভাবে অংশ নিয়েছিল, আমরা এই বর্তমান সরকার সেভাবে নেবে না। এটা কিন্তু বার্তা ক্লিয়ার। এর পরপরই আমরা দেখলাম আমাদের পণ্যের উপরে 35% ট্যারিফ আরোপ করা হলো। আপনি লিঙ্ক করতে পারেন, এই তিনটা একসাথে লিঙ্ক করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে আমরা তো অনেক কিছু শুনছিলাম যে আমাদের চিফ অ্যাডভাইজারের চিঠির কারণেই ট্রাম্প 3 মাসের জন্য ট্যারিফ স্থগিত করেছে। আমরা অনেক কিছু শুনেছিলাম। এখন দেখতেছি যে আমাদের উপরে 35% ট্যারিফ বসানো হলো, এবং আগেরগুলি যদি ধরা হয় তাহলে ইট উইল বি মোর দ্যান 50%, তাই না? তার মানে কি, আমাদের বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে আপনি বুঝতে পারেন। দেখেন, ভিয়েতনামের সাথে আমেরিকার একটা খুব বৈরী সম্পর্ক ছিল, আপনি জানেন, 60s এবং আর্লি 70s পর্যন্ত। সেই ভিয়েতনামের উপরে যে ট্যারিফ, সেটা অনলি 20%। হ্যাঁ, তাইলে এখন কি দাঁড়াচ্ছে হলো যে আমাদের যেহেতু এত বেশি ট্যারিফ, সেহেতু আমাদের এখানকার যে অর্ডারগুলো, সেগুলো ন্যাচারালি ভিয়েতনামের দিকে, আমাদের মেইন কম্পিটেন্ট কিন্তু ভিয়েতনামের দিকে চলে যেতে থাকবে। এবং যদি তাই হয়, তাহলে আমাদের এখানকার যে গার্মেন্টস ব্যবসায়ীরা, তারা কি করবে? এই কি বলে যে তারা আদৌ এই ব্যবসা করবে কিনা, হ্যাঁ, সেটা না, সেটাই এখন কি হবে সেটা দেখার ব্যাপার। যাই হোক, আমরা একটা আশার বাণী শুনলাম, সেটা হচ্ছে শফিকুল আলম সাহেবের একটা কথা শুনলাম আমি কালকে। উনি বলছেন যে এইটা আলাপ আলোচনার মাধ্যমে এইটা অবশ্যই এটাকে একটা রিজনেবল জায়গায় নিয়ে আসা হবে, এবং একটা উইন উইন সিচুয়েশনে আমরা যেতে চাই, মানে আমেরিকার সাথে বাংলাদেশের। আমি একটু থামাই, এই আলাপ আলোচনা করার জন্যই তো একটা বড় টিম ওখানে অনেকদিন ধরে আছে, এবং তারা সেখানে একাধিক, প্রায় শুনলাম প্রায় 20টার মতো বৈঠক করেছেন। যে কাজ 20 বৈঠকে হয় নাই, এই কাজ এখন আর কয় বৈঠকে হয়? সেটাই, আপনার সাথে আমি একমত যে আমার মনে হয় না যে ট্রাম্প কোনো আলাপ আলোচনার মানে প্রভাবিত হবে। কারণ উনি যদি একবার ডিসাইড করেন যে না, আমি এটা করব, তাহলে উনি কিন্তু এটা করে ছাড়েন। হ্যাঁ, এখন বাংলাদেশের সাথে তার অ্যাটিটিউড কতটা পরিবর্তন হয়েছে, এবং ইউনূস সাহেবের সাথে ইলন মাস্কের যে মাখামাখি, এবং স্টারলিংকের সঙ্গে একটা চুক্তিও হয়েছে ইত্যাদি, এইসব জিনিস ট্রাম্প আপনার স্বাভাবিকভাবে নেবে না। এবং এইটার সাইড এফেক্ট হিসাবে ট্রাম্প ডক্টর ইউনূসের উপরে একটু খেপে যাবেন, এটা ধরে নেওয়া যায়।
এবং এই যে এই জিনিসগুলো হচ্ছে, এই ফরেন সেক্রেটারির ফোন, তারপরে আপনার এই যে সাউথ এশিয়ার যে দায়িত্বে আছে যে থিঙ্ক ট্যাঙ্ক, তার আপনার যে ইন্টারভিউ এবং এই যে ট্যারিফ, এগুলি যদি একসাথে মেলাই তাহলে এইটা খুব তাহলে আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আমাদের প্রধান উপদেষ্টা যে ইলন মাস্কের সঙ্গে ফোন করে স্টারলিংকের সঙ্গে আমাদের একটা বাণিজ্যিক চুক্তি করলেন, এটাতে নিয়ে তখন তার প্রশাসন নানাভাবে যে বাহবা নেওয়ার চেষ্টা করলো, এটা আমাদের জন্য হিতে বিপরীত হয়ে গিয়েছে? হয়তো হয়ে গেছে। না শুনেন, আমাদের এখানে তো বাহবা নেওয়ার একটা বিরাট টেন্ডেন্সি আছে, বিশেষ করে আমাদের প্রেস সেক্রেটারি প্রত্যেকটা বিষয়ই উনি এক্সাজারেট করেন। উনি কি বলে যে বাস্তবের ঊর্ধ্বে উঠে এমন কিছু বলেন যে এটা সরকারের সাফল্য দেখানো হয়। এটা তো আমরা দেখে আসতেছি, সবসময় দেখে আসতেছি যে কোনো ফরেন ট্রিপ, আমাদের চিফ অ্যাডভাইজার যে কোনো ফরেন ট্রিপকে উনি এমনভাবে গ্লোরিফাই করেন যে মনে হয় না জানি আমরা কি বিজয় করে ফেললাম, মানে পৃথিবী বিজয় হয়ে গেছে আর কি। কিন্তু পরে দেখা যায় যে এগুলি মানে ভার্চুয়ালি আসলে কিছুই হয় নাই। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ফরেন পলিসির অবস্থা। এখন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমাদের ফরেন পলিসিটা 11 মাসে কি হয়েছে সেটা আমি অনুমতি তো অবশ্যই আমরা ওটা জানতে চাই যে আসলে আমরা তো আমাদের প্রধান উপদেষ্টা তো অনেক জায়গায় গেছেন এবং সেগুলি দ্বিপাক্ষিক সম্পর্ক না হওয়ার পরেও উনি গিয়েছেন, জাপান গিয়েছেন, চীনে গিয়েছেন এবং অনেক জায়গায় তারা গিয়েছেন। এগুলো থেকে আমরা আসলে কি অর্জন করছি এই কয় মাসে? আচ্ছা, আমি বলবো দেখেন, আমরা আশা করছিলাম, যেহেতু এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের চিফ অ্যাডভাইজার গ্লোবাল পার্সোনালিটি এবং সবাই তাকে সমীহ করে ইত্যাদি, শান্তিতে নোবেল একটা বড় ব্যাপার। এটা একটা আমরা আশা করছিলাম যে দেশটা একটা অন্য জায়গায় চলে যাবে, কিন্তু দেখা গেল যে আমাদের ফরেন পলিসি একেবারেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে আমি বলবো। এবং আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাইতে, কতগুলি প্যারাডাইম দিয়ে আপনাকে আমি দেখাইতে পারি। যেমন ধরেন, 1 নম্বর আমি বলি, মানে প্রত্যেকটা ঘটনাকে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে একটা করে পাবেন, হ্যাঁ, একটা ক্যারেক্টারিস্টিক পাবেন। যেমন একটা প্যারাডাইম আমি বলি, ইন্ডিয়ার সাথে যে ডিপ্লোমেসিটা, ঠিক আছে, আপনি কি করলেন, মানে প্যারিস থেকে বাংলাদেশে আসার পথেই আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক কথা বললেন, 7 সিস্টার অমুক তমুক এই সেই ইত্যাদি। দেশে এসেও বললেন প্রথম দিকে, এবং আমরা অনেকে এগুলো বলা শুরু করলাম। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের অন্তত 80% মানুষ অ্যান্টি ইন্ডিয়ান। আমি নিজেও ধরেন যে আমি মুম্বাইয়ের ফিল্ম পছন্দ করি, কিন্তু ইন্ডিয়ার যে এক্সপ্যানশনিস্ট ক্যারেক্টার, সম্প্রসারণবাদী, আধিপত্যবাদী, এটার তো আমি ঘোর বিরোধী। তো এরকম ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষ সেন্টিমেন্ট আছে, ওইটাকে আপনি মানে ওইটার উপরে একটা বেস মানে ব্যাংক করে এটা রাজনীতি করতে চাইলেন, ভালো কথা। আচ্ছা, কিন্তু কিছুদিন পরে দেখলাম আমরা যে আপনি মোদির সাথে বসার জন্য বা ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক করার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়লেন। এটা কিন্তু আমরা দেখলাম। হ্যাঁ, এবং এই অবস্থাটা এরকম হয়ে গেল যে ধরেন আমরা পরে জানলাম যে ইন্ডিয়া আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল। আমরা জানলাম যে আদানির চুক্তি এটা ন্যায়সঙ্গত, এটা আদালতই বলল। আপনি আদানির টাকাও দিয়ে দিলেন, কিছু টাকাও দিয়ে দিলেন, কিন্তু আমরা জানতে পারলাম না যে ইন্ডিয়া আমাদের ট্রান্সশিপমেন্ট দিছে ইত্যাদি, কিন্তু আমরা কি দিছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারলাম না। ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি হয়েছিল এটা ঠিক, এটা এমনি হয়তো ইন্ডিয়া হয়তো আমাদের ভয় দিয়ে দিয়েছে, এটা হতে পারে না, আমি বলি এইটা অনুমান না, এইটা মানে বোঝাই যায় যে আমরা অনেক কিছু ইন্ডিয়াকে দিয়েছি। এবং শেখ হাসিনা তো নিজেই বলছিলেন যে আমি যা দিয়েছি ওরা আজীবন মনে রাখবে, বলছিলেন না? ও তো নিজেই স্বীকার করছে, তো আমরা দিছি। তো সেই জিনিসগুলো তো আমরা জানতে চাই যে কি কি দিছি আমরা। 11 মাসের মধ্যে কোনো চুক্তি পাবলিক করা হলো না। যদি পাবলিক করা হতো তাহলে আমরা বলতাম যে ভাই এই চুক্তিগুলো অসম, এগুলো অপমানজনক, এগুলো বাতিল করতে হবে। আপনি চুক্তিই দেখালেন না, কিন্তু প্রথম দিকে আপনি এমন একটা করলেন যে মানে কি ইন্ডিয়াকে মানে গণায় ধরলেন না। এবং এখনো দেখেন এই যে বর্ডার ম্যানেজমেন্টে যেসব হচ্ছে বর্ডারে, নাহিদ সাহেব কালকে এই যে এনসিপির যে সভাপতি, সে বলতেছে, কিন্তু গভর্নমেন্ট কিছু করতেছে না। বর্ডারে যে এত কিছু হচ্ছে, পুশ ইন থেকে শুরু করে হত্যা টত্যা, কেউ কিছু বলতেছে না।
তাইলে প্রথম দিকে কেন এরকম অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড ছিলেন? এইটা ইনকনসিস্টেন্সি অফ দি ফরেন পলিসি অফ আর গভর্নমেন্ট, এটা একটা প্যারাডাইম।